সো মাচ। আর যেই কথা বলবো স্যার, আমার খুব ভালো লাগলো এই কথাটা, যে সত্যি তো আইন চলে এসছে, আর এটা নিয়ে কন্ট্রোভার্সি চ্যালেঞ্জিং এই কথাগুলো না বলে বরঞ্চ আমরা একসাথে এগিয়ে যাই। কারণ গতকাল 1/7 ছিল তারিখটা, তো গতকালে একটা ল্যান্ডমার্ক দিনে 1/7 যদি আমরা সবাই এগিয়ে যাই, তাহলে মনে হয় না জিনিসটা খুব চ্যালেঞ্জিং বা খুব কন্ট্রোভার্সিয়াল হবে। জিনিসটাকে বুঝলে পরে অনেক কিছুই আমাদের স্মুথ এবং অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। সুতরাং আর দেরি না করে আমি কৌশল স্যারের থেকে শুনতে চাই যে ওনার কি বক্তব্য। ওভার স্যার। সবাইকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই যে তিনটে আইন, ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএসএস আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনখানা আইন, যেটা লোকনাথা প্রথমেই বলছিল দণ্ড ইজ বিং রিপ্লেসড বাই ন্যায়। আমাদের মূলত ক্রিমিনাল জাস্টিসের যে বিষয়টা, সেটা রেট্রিবিউটিভ আর পিউনিটিভ একটা চিন্তাভাবনাকে কেন্দ্র করে এই বিষয়টা থাকবে। বর্তমানে এখানে একটা রিফর্মেটিভ চিন্তা ভাবনা বা রিহ্যাবিলিটেশনের চিন্তা ভাবনাটাও দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন ল কলেজে পড়াশোনা করতাম, একটা বেসিক জিনিস আমাদের শেখানো হয়েছিল যে লজ আর নেভার স্ট্যাটিক, ইটস অলওয়েজ ডাইনামিক। আজ থেকে 50 বছর আগে কেউ কখনো ভাবেনি যে সাইবার ল নিয়ে আগে ইনঅ্যাক্টমেন্ট আসতে পারে, কারণ সেই সময় এই তথ্য প্রযুক্তির বিষয়গুলো ছিল না। যত সময় পরিবর্তন হয়েছে, সময়ের প্রয়োজনীয়তায় বিভিন্ন আইন তৈরি হয়েছে, সেগুলো প্রণয়ন হয়েছে। এখন এই বিষয়গুলো সমস্তটাই আছে, আপনারা এগুলো পড়বেন, জানবেন, সমস্তটাই বুঝতে পারবেন। যেমন দীর্ঘদিন ধরে এই কলোনিয়াল হ্যাংওভারের কথা যেটা বিলেদা বলছিল, আমাদের প্রিয় দাদা, আমাদের হাইকোর্টের অত্যন্ত স্বনামধন্য আইনজীবী বিরোধা ভট্টাচার্য, যেটা বলছে সেটা যে কলোনিয়াল হ্যাংওভারের কথা। এই যে সেডিশন আইনটা, সেকশন 124A অফ দি আইপিসি, আমাদের বরাবর একটা বক্তব্য ছিল যে সেডিশন 124A এটা তৎকালীন সময় ফ্রিডম ফাইটার্সের এগেইনস্টে ব্রিটিশ সরকার ব্যবহার করতো তাদেরকে কন্ট্রোল করার। খুব এটা আমাদের কাছে অত্যন্ত ওয়েলকামিং স্টেপ যে সেকশন 124A এর মতন একটা ড্রাকোনিয়ান প্রভিশন কিন্তু নতুন ভারতীয় ন্যায় সংহিতাতে নেই। তারপরে যে কথাটা আরেকটা যে বিষয় উঠে আসছিল যে এভিডেন্সের ক্ষেত্রে যে অনেক ডিজিটাল এভিডেন্সকে অনেকটা মান্যতা দেওয়া হয়েছে, ওয়াইড স্কোপ অ্যান্ড অ্যাম্বিট তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে। তারপর যেটা সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে সার্চ অ্যান্ড সিজারের ক্ষেত্রে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, বহু ক্ষেত্রে ভিডিওগ্রাফি প্রভিশনস, সেগুলো বিষয়গুলোর মধ্যে অনেকটা স্বচ্ছতা। অনেক জায়গাতে অনেকে বলছে যে 15 দিনের রিমান্ড পিরিয়ডটা বাড়িয়ে 3.5 বা 90 দিন করা হয়েছে। বিষয়টা একদম নয়। যারা পড়েনি তারা এই বিষয়টা বলছে, বিষয়টা 15 দিনটা 15 দিনই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওই পিরিয়ডটাকে 60 দিনের মধ্যে যে কোনো 15 দিন বা 90 দিনের মধ্যে যে কোনো 15 দিন এইভাবে বিষয়টাকে সাজায়। তো এগুলো না পড়লে বিষয়গুলো অ্যাম্বিগুইটি কোনোদিন কাটবে না। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের স্বনামধন্য চেয়ারম্যান তিনি যদি আইনটা পড়তেন, বইটা পড়তেন, তাহলে বোধহয় বার কাউন্সিল এই ধরনের কোনো ড্রাস্টিক স্টেপ নেওয়ার আগে 4 বার ভাবতে পারতেন। যেখানে পেরেন্ট বডি ভারতবর্ষের বার কাউন্সিল অফ ইন্ডিয়া সবাইকে রিকোয়েস্টেড অল বার কাউন্সিলস অফ দি স্টেটস নট টু রিফ্রেন ফ্রম ওয়ার্কস, কোনো রকম কোনো সিজ ওয়ার্ক না করার জন্য। সেখানে একটা রাজ্যের একটা বার কাউন্সিল যেভাবে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সমস্ত ডাইরেকশনকে ভায়োলেট করে কালকে যেভাবে কর্মবিরতি পালন করেছে, যেভাবে কিছু কিছু ক্ষেত্রে পেশি শক্তি হ্রাস পালন করেছে, এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। উকিল হিসাবে আমাদের কাছে এটা অত্যন্ত লজ্জা। আমি সবাইকে বলবো, আমরা যত পড়বো তত ধোঁয়াশা কাটবে, যত বিষয়গুলো নিয়ে যত ধোঁয়াশা তৈরি করবো, আখেরে কারোর লাভ হবে না। কারণ দ্য মোমেন্ট দ্য বিল রিসিভ দি অ্যাসেন্ট অফ আ প্রেসিডেন্ট, ইট বিকামস অ্যান অ্যাক্ট। সাবসিকুয়েন্টলি বাই ওয়ে অফ আ নোটিফিকেশন 1 জুলাই থেকে এটা বলবৎ হয়ে গেছে। ডিসেম্বর মাসে পাস হয়েছিল, 1 জুলাই অবধি সরকার সময় দিয়েছে যাতে মানুষ ধাতস্থ হতে পারে। বার কাউন্সিল এর মধ্যে কটা সেমিনার করেছে, বার কাউন্সিল এর মধ্যে উকিলদেরকে নিয়ে কটা বোঝানোর চেষ্টা করেছে আইনটা, যেটা বার কাউন্সিলের করণীয় ছিল সেটা বার কাউন্সিল না করে ওই মানছি না, মানবো না, গোছের কায়দা, এগুলো করলে কোনো লাভ নেই। আমরা প্রগতির দিকে এগোতে চাই, আমরা সামনের দিকে দেখাতে চাই। এই নতুন 3টে আইন ওয়াজ দি নিড অফ দি আওয়ার, দ্যাট হ্যাজ বিন ফুলফিলড। এইবার একটি কথা বলে সবাইকে ধন্যবাদ। Today, release of a book entitled Reference Manual on Indian Criminal Laws, and to requested a press release on 2nd July 24. Reference Manual on Indian Criminal Laws is an indispensable
guide for legal practitioners, scholars, and individuals seeking clarity on the new criminal laws which are to come into force from the first day of July 2024. This manual endeavors to provide a detailed discussion on insightful analysis and a comprehensive reference to the Bharatiya Nyaya Sanhita, Bharatiya Nagarik Suraksha Sanhita, and Bharatiya Sakshya Adhiniyam, authored by Koel Roy, Professor, Amity Law School, Amity University, Kolkata, and Jayati Banerjee. Mr. Debashish Dhar from IPS Advocate Bilwadal Bhattacharya, a renowned advocate, Advocate Kaustav Bagchi, a renowned advocate, and Advocate Loknath Chatterjee, another eminent advocate, Advocate Narayan Das, Supreme Court advocate, ex-IPS officer Kalyan Malik will be introduced the book. Together their unique perspectives and profound expertise promises to provide an enriching and thought-provoking introduction to the book, setting the stage for a compiled read. Thank you. সো জেনারেলি অ্যাডভোকেটসদের জন্য খুব সুবিধা হবে একটাই বইয়ের মধ্যে সব কিছু। আই হোপ আপনারা এটা পড়বেন এবং রেফার করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। नेक्स्ट हम रिक्वेस्ट करो लोकनाथ सर के बिलोदर सर के जो मैनेजर है तुले नाम थैंक यू सो मच थैंक यू नेक्स्ट हम रिक्वेस्ट करो कोस्टा सर के थैंक यू सो मच नेक्स्ट हम रिक्वेस्ट करो नारायण सर के যদি কৌশল স্যারকে হাতে একটু তুলে দেওয়া হোক ম্যানেজাররা। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমি রিকোয়েস্ট করব কল্যাণ স্যার। থ্যাংক ইউ এই নতুন আইনগুলো এগুলো সবে মাত্র যাদের বয়স একদিন বয়স হতেই অল থ্যাঙ্কস টু ম্যাম যে একটা আমরা রেফারেন্স পেয়ে যাচ্ছি ম্যানুয়াল অন ইন্ডিয়ান ক্রিমিনাল লদের। তো এটা প্রফেশনালদের জন্য প্লাস ছাত্রছাত্রীরা যারা আছেন আইনের প্লাস আমি শিওর দ্য পুলিশ অফিসার্স অলসো যারা ইনভেস্টিগেশন আন্ডারটেক করেন তাদের জন্য এটা খুব ইনভ্যালুয়েবল হবে, কেননা নতুন আইন সম্পূর্ণভাবে হয়েছে। একটা অনেক দিনের কলোনিয়াল হ্যাংওভার ছিল, তো সেটা কাটানো বহুদিন ধরে প্রয়োজন ছিল। তো আমাদের মাতৃভূমিতে একটি স্বদেশী আইন আমরা পেয়েছি এত বছর বাদে। এটি আর্কেইক মানে ব্রিটিশ লজ যেটা ফলোড হয়ে চলেছিল আর কি, তার জায়গায় নতুনভাবে আবার আইন পেয়েছি। যেটার ভিত্তিতে অপরাধী বা নিরপরাধের ভাগ্য নির্ধারণ হবে। তো আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি ম্যামকে এই এফার্টটা আন্ডারটেক করার জন্যে। ওনার দূরদর্শিতাকেও আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, and I wish all the best for the future to come. Thank you so much, sir. Thank you for your kind words and thank you for your blessings. Next, I would request Loknath sir to say a few words about the day and about the book. Thank you, sir. Over to you. Very good evening. বসে বলছি এই আজকে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আজকে আমাদের সত্যি প্রত্যেকের একটা বই কেনার হিড়িক হয়ে গেছে। আর মানে এই যে তিনটি ক্রিমিনাল আইন নিয়ে এই আইনের কি বিষয় কি বৃত্তান্ত
অবশ্যই আমরা প্রত্যেকেই একটা আজকেই তাড়াহুড়ো করে বই কেনার লিঙ্ক দিয়েছিলাম, এবং আমি অবশ্যই দিস ইজ এ ওয়েলকাম থিং, কারণ আইনের কিছু পরিবর্তন হয়েছে এবং বেশ কয়েকটি জায়গা একও রাখা হয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এই আইন স্থাপন করেছে। এক হচ্ছে যে হয়তো ভারতবর্ষের বুকে প্রথমবার আমরা দেখলাম যে ভারতীয় নামকরণ করে আইন করা হয়েছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা। এবং এর যে আইনের পার্সপেক্টিভ আমরা দেখেছি আগে ইন্ডিয়ান পিনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি, তো এই দণ্ড থেকে ন্যায়ের যে একটা আইন শাস্ত্র তথা জুরিসপ্রুডেন্সিয়াল একটা চেঞ্জ যে এসছে, এটা একটা লেজিসলেচার বা আমাদের ল মেকারদের মাধ্যম দিয়ে তারা সারা ভারতবর্ষের সমাজকে একটি বার্তা পাঠিয়ে দিয়েছে। আমরা দেখেছি আগে যাকে জেল বলা হতো এখন তাকে কারেকশনাল হোম বলা হয়। তো এই জুরিসপ্রুডেন্সিয়াল তথা আইনশাস্ত্র এবং ক্রিমিনোলজির মধ্যে যে অ্যাডভান্সমেন্ট এসছে, আগে একসময় ক্রিমিনোলজিতে ছিল যে মানুষের হাত পা চেহারা দেখে বর্ণনা করা হতো যে ব্যক্তিটা ক্রিমিনাল কি ক্রিমিনাল নয়, এটা বায়োলজি দেখে বলা হতো। কিন্তু এখন ক্রিমিনোলজি অনেকটা এগিয়ে গেছে এবং ক্রিমিনোলজিতে অনেক পরিবর্তন স্থাপন হয়েছে। তো সেই কারণে যে সময়ের সাথে সাথে এই তিনটি আইন বেশ প্রাচীন আইনই বলা যায়। 1860, 1872, তারপরে 1973, কিন্তু 1973টাও প্রায় অনেকটাই প্রাক স্বাধীনতা বা স্বাধীনতার আগের আইনের সমান ছিল। তো এই জন্য এই আইন নিয়ে একটা বেশ ভারতবর্ষের অনেক জায়গাতেই আলোচনা শুরু হয়েছে। নিশ্চয়ই নতুন কিছু আসলে there is always a resistance to change, এবং এই সমাজে যারা উপস্থিত হয়ে গেছে অনেক আইনজীবীরাও তারাও একটু ব্যবহারজীবীরাও ভাবছেন যে এই আইনটাকে আবার নতুন করে শিখতে হবে। যেরকম কালকে আমি একটা সেকশন 144 ড্রাফট করছিলাম, করতে গিয়ে আমার মনে হলো যে এটাকে সেকশন 163 তে হয়ে গেছে। খুব একটা পরিবর্তন হয়নি, কিন্তু ধারাটা একটু পরিবর্তন হয়েছে এবং কয়েকটি জায়গায়, এবং নিশ্চয়ই কয়েকটা জায়গায় রয়েছে পুলিশকে কয়েকটা জায়গায়, অধিকাংশ জায়গায় অনেক কয়েকটা জায়গায় একটু ক্ষমতাও দেওয়া হয়েছে এই আইনের দ্বারা, এবং যাতে ক্ষমতার অপব্যবহার না হয় তার জন্য কয়েকটা জায়গা বলা হয়েছে। এবং তথ্য প্রযুক্তি যত উন্নত হয়েছে, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি 1860 সালে এটাকে ভাবা যেত না, তো সেই জন্য তথ্য প্রযুক্তির উন্নত হওয়ার কারণে ইনফরমেশন টেকনোলজির একটি সৎ ব্যবহার এবং সার্চ অ্যান্ড সিজার একেবারে অডিও ভিজুয়াল মোডে করা, এই বিষয়গুলো অনেক যেখানে সার্চ অ্যান্ড সিজার একটা ইনভেস্টিগেশন একটা বেশ গুরুত্বপূর্ণ দিক, দেবাশিসদা রয়েছেন উনি আমাদের নিশ্চয়ই এটা আলোকপাত করবেন। তো এই গুরুত্বপূর্ণ দিক এখানে আমরা দেখেছি, এখানে আগে ছিল এসএইচও সেন্ট্রিক, অর্থাৎ ব্রিটিশ আমলের স্টেশন অফিসার, যেটাকে আমরা চলতি ভাষায় পশ্চিমবঙ্গে অফিসার ইনচার্জ বলি থানার, তাদের সেন্ট্রিক। এখন আইনটা অনেকটা এসপি সেন্ট্রিক হয়ে গেছে। তো জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তার একটা ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং বহু জায়গায় আগে পুলিশের কয়েকটা জায়গায় আটকে যেতেন তারা সিজার করার ক্ষেত্রে বা আপনার টেররিস্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রেও অনেক কটা ক্ষমতা দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সময় বলবে যে আইনগুলো কতটা কার্যকরী হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে একটা নতুন ভারতবর্ষের জন্য নতুন আইন আনার দরকার ছিল। দণ্ডবিধি বলবো না, নতুন ন্যায় সংহিতা বলবো। তো এই নতুন ন্যায় সংহিতা এসছে এবং ভারতীয় নামকরণের মাধ্যম দিয়ে একটি আইন এসছে, এবং এই আইনটাকে দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে যে সমাজে আমাদের কারেকশনাল হোম, অর্থাৎ মানুষকে আমরা একেবারে দণ্ডের পার্সপেক্টিভ থেকে দেখবো না, মানুষকে দেখবো কতটা রেফরমেশন করা যায় সেই পার্সপেক্টিভ থেকে আমরা দেখবো। তো কাজে আর বেশি সময় নেব না, যদিও এই আইনগুলো সম্বন্ধে অনেক কিছুই বলতে ইচ্ছা করে। আমরা শুনলাম, দেখলাম যে পশ্চিমবঙ্গের বার কাউন্সিল এটাকে নিয়ে কিছু পদক্ষেপ নিয়েছিলেন, সেটার বিরুদ্ধেও কলকাতা উচ্চ ন্যায়ালয়ে মামলা হয় এবং মামলা হয়ে বলেন যে এইগুলো মানুষকে আটকানো যাবে না। এবং আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল বা যারাই করছেন তারা কিন্তু আইনটাকে আটকাতে পারেনি। আইন কিন্তু আইনের মতন এসেই গেছে, আইন প্রমাণগেট হয়ে গেছে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেকেই যারা সমাজ মাধ্যম দেখি তারা নিশ্চয়ই জেনেছি যে প্রথম এফআইআর কোন ক্ষেত্রে হয়েছে। তো কেউ বললেন দিল্লিতে হয়েছে, কেউ বললেন অন্য কোথাও হয়েছে, রাত্রি 11টায় হয়েছে, রাত্রি 12:10 হয়েছে, সেই নিয়ে বিতর্ক। কিন্তু বিষয় যাই হোক, নতুন আইন এসে গেছে এবং এটিকে নিয়ে সমাজকে যেভাবে আমাদের ম্যাডাম খুব সুন্দর করে তার বইয়ের মাধ্যম দিয়ে সমাজের মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছেন, এটা আমাদের করা জরুরি। কারণ সমাজকে ভুল বোঝানোর এখন সময় নেই, সমাজকে সঠিকটা বোঝাতে হবে। কারণ এটা দিনের শেষে মানুষ যদি আইন লঙ্ঘন করে তাকে কিন্তু তার দণ্ড পেতে হবে। আর সময় না নিয়ে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং এই প্রচেষ্টার জন্য, সুন্দর প্রচেষ্টার জন্য একজন আইনজীবী হিসেবে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত। এত সুন্দর একটি প্রচেষ্টা করেছেন, তাকেও ধন্যবাদ জানিয়ে আমার স্বল্প বক্তব্য এখানে দিলাম। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো
জানিয়ে বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। খুবই ভালো লাগলো শুনে এবং অনেক কিছু আমরা জ্ঞান অর্জন করলাম যেগুলো অনেকের মধ্যে মানে ভুল ধারণা বা অনেকে বুঝতে পারছে না। এবং প্রবলেমটা হচ্ছে কি যে সাধারণ মানুষের মধ্যে এই একটা ধারণা হয়ে যাচ্ছে হয়তো লসগুলো সামহাও পুলিশ সেন্ট্রিক বা মানুষের মধ্যে ইনহিউম্যানিটি, সেই জিনিসগুলোকে পরিষ্কার করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ স্যার। আমি এবার নেক্সট নারায়ণ স্যারকে বলবো কিছু ফিউ ওয়ার্ডস বলার জন্য। ওভার টু ইউ স্যার। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। একই সঙ্গে এই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় স্বাক্ষর সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই আইনের উপরে যে বইটি লেখা হয়েছে তার জন্য তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ডক্টর কোয়েল রায় সম্পর্কে দু একটি কথা বলবো, কারণ লেখক আজকে আমাদের এখানে সমবেত করেছেন যে উদ্দেশ্যে। তিনি একজন অত্যন্ত কৃতি ছাত্রী ছিলেন, পিএইচডি করা, এতটা বিনা যে নিজের পরিচয়টুকু এখানে দেননি। কারণ আমরা বলার আগে বলি ডক্টর অমুক, এটাতে হয়তো অত্যন্ত বা অহংকার প্রকাশ পায়, তিনি সেটা কিন্তু করেননি। একই সঙ্গে তিনি অত্যন্ত একজন ভালো অধ্যাপিকা, আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় এবং প্রখ্যাত একটি ল ইউনিভার্সিটির অধ্যাপিকা। একই সঙ্গে তিনি বিভিন্ন সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের জার্নালের তিনি একজন অত্যন্ত জনপ্রিয় বক্তা। তার এই প্রয়াসকে আমি আরেকবার একটি সাক্ষী হিসাবে, একজন সাক্ষ্যকার হিসাবে, একজন আইনজীবী হিসাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাকে কিছু বলতে দেওয়ার জন্য এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ এবং একই সঙ্গে আমার এখানে সিনিয়র আইনজীবী রয়েছেন, বারের 3 জন প্রখ্যাত আইনজীবী, একই সঙ্গে 2 জন বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন যারা আমাদের সমাজের অধিকর্তা হিসাবে আমাদেরকে নির্দেশ দেন এবং সহযোগিতা প্রদান করেন। বার কাউন্সিল অফ ইন্ডিয়া আমাদেরকে যে সুযোগ দিয়েছে আইনজীবী হওয়ার, যে লাইসেন্স দিয়েছে, সেই লাইসেন্স আমাদের প্রত্যেকের কাছে আছে। এটা একটি গভর্নমেন্টের অটোনমাস বডি, আপনারা জানেন প্রত্যেক স্টেটে এরকম থাকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে সরকারের একটি অধীনত প্রতিষ্ঠান, যেটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারা কি করে 1 তারিখে এই আইনকে অভিনন্দন না জানিয়ে তারা কালা দিবস পালন করা অত্যন্ত দেখায়। এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং এটা জাতি এবং দেশের প্রতি, আইনের প্রতি অসভ্যতা, এক প্রকার অপরাধ। এই অপরাধ করার অধিকার বার কাউন্সিল কিন্তু পায় না, তার আলাদা কোনো আইনের অধিকার নেই। বার কাউন্সিল একটি সরকারি প্রতিষ্ঠান, সেটা কিন্তু কোন রকম ভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তারা রাজনৈতিক কর্মসূচি রাখতে পারেন না। আমি একজন বারের সদস্য হয়ে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আমি এর তীব্র নিন্দা এবং আমি ধিক্কার জানাই। আমি একমত আমার সিনিয়র আইনজীবী এবং সাধারণ নাগরিককে উদ্দেশ্যে বলবো, এই আইনে যে 163 বছর পর কলকাতার বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে, বিভিন্ন সমাবেশে আমি অনেক আইনজীবী এবং ভারপ্রাপ্ত বা অবসরপ্রাপ্ত বিচারকদের সঙ্গে এবং প্রখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে কিছু সমাবেশ করার সুযোগ পেয়েছি। সামান্য মাত্র জ্ঞানের ভিত্তিতে আমি যেটুকু বলতে পারি যে লিঙ্গ ভেদে আমরা নারী, পুরুষ, এমনকি ট্রান্সজেন্ডার, তাদেরকে নিয়ে আমি একটি প্রোগ্রাম করেছিলাম আকাশবাণীতে। সেখানে তারা বলতো যে আমাদের কি অত্যাচার হয়, আমাদের বাবা মা আমাদেরকে সম্মান দেয়নি, আমাদেরকে স্বাধীনতা দেয়নি, আমাদের সমাজ দেয়নি, আমাদের পুলিশ অফিসার থানায় গেলেও আমাদের সঙ্গে দ্বিচারিতা করে। আজ মহামান্য কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি মান্তা সাহেব তিনি কিন্তু 1% রিজার্ভেশন করে দিয়েছেন যে ট্রান্সজেন্ডাররা তাদের অধিকার পাওয়ার অধিকারী, নাগরিক অধিকার পাবে। সেই নাগরিক সুরক্ষা কিন্তু এই নতুন আইনে রয়েছে, তারাও সমান অধিকার পাবে, একই চেয়ারে থাকবে, একই ঘরে থাকবে, একই সুযোগ পাবে, চাকরি থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে নাগরিক সুরক্ষা সবকিছু পাবে। এই আইনের এটা কি নতুন কিছু নয়, এটা নিশ্চিতভাবে অভিনন্দনযোগ্য এবং ধন্যবাদযোগ্য। এই আইনে নারী পুরুষ, আগে আমরা দেখেছি গার্হস্থ্য, বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্সে নারীরা কি করতেন, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ দিয়ে বলে যে সেটাকে নিয়ন্ত্রণে এনেছে। এখন কোন মহিলা যদি বিবাহিত মহিলা হন, বধূ হন, আমি তার প্রতি সম্মান রেখে বলছি, বিবাহিত পুরুষকে যদি আপনি আক্রমণ করেন, আপনিও সাবধান হয়ে যান।
আপনার বিরুদ্ধে কিন্তু এই আইনে অভিধান আছে, সমান অধিকার আছে পুরুষ বন্ধুটি বিবাহিত হওয়ার জন্য। তার আগে কোথাও কোনো একটা অভিযোগ নেওয়া তো দূরের কথা, একটা চিঠি পর্যন্ত হতো না। এটা কি অসভ্যতা ছিল না? থাকবে না কেন? 200 বছর, প্রায় 163 বছরের পুরনো আইন, পরাধীন ভারতের আইন কি করে এখানে চলে? 75 বছর স্বাধীনতার মধ্যে পূর্বতন কোন প্রধানমন্ত্রী বা সংসদ সভা কেন এটা ভাবতে পারেনি? এটাই আমাদের ভেবে লজ্জা হয়। আমরা পরাধীন ছিলাম। আমি মনে করি গতকালটা সেই স্বর্ণদিন, যেই দিন আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এবং এখানে পরিষ্কার বলছি, মহিলাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে, একই সঙ্গে শিশুদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে। শিশুদের জন্য যে জেজিবি অ্যাক্ট আছে, এই আইনে পরিষ্কার বলা হয়েছে 7 বছর পর্যন্ত কোনো শিশু দ্বারা অপরাধ হলে বা শিশুর বিরুদ্ধে যদি কোনো লাঞ্ছনা গঞ্জনা হয়, সেটা কিন্তু আইনত ভাবে খুব সুন্দর একটা অভিধান দেওয়া হয়েছে। 7 বছরের কোনো শিশু যদি অপরাধ করে, সেটা অপরাধ নয়। যদি কোনো ব্যক্তি গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, তা সেই অপরাধ যদি সে আইন মেনে করে, অর্থাৎ ঠিক সিট বেল্ট পরে থাকে, সাবধানতা থাকে, তারপরে যদি অ্যাক্সিডেন্ট হয়, কিছু মারা যায়, সেটা কিন্তু অপরাধ নয়। আবার একই সঙ্গে রাইট টু প্রাইভেট ডিফেন্স দেওয়া হয়েছে। যদি কোনো মহিলাকে কেউ বলাৎকার করার চেষ্টা করে বা খুন করতে আসে, সেই সময় সে যদি অন্যের প্রাণ নিয়েও নেয়, তাকে কিন্তু আইনত দোষী সাব্যস্ত করা হবে না। এটা সম্মান, স্বীকৃতি এবং অধিকারের একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। এরকম পর্যালোচনা আমি আপনাদেরকে অনুরোধ করব। সুপ্রাচীন ঐতিহ্যবাহী আকাশবাণী ভবনে একাধিক অনুষ্ঠান হয়, যেখানে আইন অনুষ্ঠান বা ডেলি বাংলাতে হয়, সেখানে আমরা নিয়মিত থাকি, সৌভাগ্য হয়েছে। গত আগামী 3 তারিখ বুধবার গীতাঞ্জলি চ্যানেলে এমন একটি অনুষ্ঠান হবে, যে আইনের চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে ব্যারিস্টার প্রবীণ কুমার রায় এবং প্রাক্তন বিচারক বিশ্বনাথ মিত্র, এবং আমার একটি সাক্ষাৎকার রয়েছে। একই সঙ্গে আমি কথা বলে শেষ করছি, ডক্টর পায়েল রায় একটি সাক্ষাৎকার আছে, লাইভ প্রোগ্রাম, এবং একই সঙ্গে সেটা আপনার হবে এফএম গীতাঞ্জলি বহু চ্যানেলে সম্প্রচারিত হবে। ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত এবং পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের মানুষেরা শুনবেন। 1 ঘন্টার সাক্ষাৎকারে তিনি তার জ্ঞানের অংশ শেয়ার করবেন, আমরা শুনবো। আর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কিছু আমরা শিখবো। এই আইনে আরেকটা বড় দিক হয়েছে, যেখানে আমরা সিনেমায় দেখতাম তারিখ পে তারিখ। এই আইনে যেমন ভাবে পুলিশকে কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে, একইভাবে বিচারককেও বেঁধে দেওয়া হয়েছে। কি অসাধারণ কথা বলছি, সচেতন ভাবে। একজন বিচারক বা একজন আইনজীবী কিন্তু একজন পুলিশ চাইতেন বিভিন্ন চাপে করে হোক তিনি মামলাটা দীর্ঘ করতেন। কোন মামলা 30 বছরও হয়েছে। আমি নিজে করেছি কলকাতা হাইকোর্টে, 30 বছর আগে মার্ডার কেস ওপেন করার চেষ্টা করেছিলাম। তো কি হয়েছে, এখন বলা হয়েছে 3 বছরের মধ্যে যে কোনো মামলা সেটা সমাপ্ত করতে হবে। এটা কি আমাদের কাছে একটা নতুন সুযোগ নয়? সুবিচার পাওয়ার এর থেকে উৎকৃষ্ট পন্থা আর কি হতে পারে? আমি তো বিভিন্ন সভামঞ্চে বলতাম 3 বছর নয়, 3 মাস থেকে 13 মাসই যথেষ্ট। এই 3 বছর যেদিন এফআইআর হবে, এফআইআর করার ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসতো, সিনিয়র স্যাররা বলতে পারবে। আমি এনাদের প্রত্যেককে খুব সম্মান করি তাদের কৃতিত্বের জন্য। প্রশ্নবাবু রয়েছেন আমার বন্ধু বয়সে, অত্যন্ত গুণী মানুষ, আপনারা জানেন। একই সঙ্গে বিরোধী স্যার রয়েছেন এবং লোকনাথ বাবু রয়েছেন। আমি বলছি যে পুলিশকে আরো কিছু সুযোগ দেওয়া হচ্ছে, যে আগে আপনাকে 60 দিন বা 29-30-90 দিনের মধ্যে তাড়াহুড়ো করে আপনাকে চার্জশিট দিতে হতো না। আপনি ধীরে সুস্থে করুন, দুর্নীতি বুঝে গেলে করবেন না। আমি দেখেছি মামলা করতে গিয়ে মৃত ব্যক্তিকে অনিজীবিত করে দিচ্ছেন, পুলিশ টেবিলে বসে ইনকোয়ারি করে ছেড়ে দিচ্ছেন। এটা হওয়ার নয়। পিওর ক্যাপাসিটিতে হয়তো হচ্ছিল, এখন আপনাকে আরো সময় দেওয়া হলো। 90 দিন নয়, 60 দিন নয়, 180 দিনের মধ্যে আপনাকে চার্জশিটটা যথাযথভাবে ভদ্রস্থভাবে এনকোয়ারি করে দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে যে সকল অসভ্য নাগরিক, এই শব্দটা ব্যবহার করছি, যারা অপরাধ প্রবণ, যারা প্রতি মুহূর্তে অপরাধ টেন্ডেন্সি যাদের ভেতরে কাজ করে, সাবধান হয়ে যান। একাধিক মামলা যদি হয়, যত বড় আইনজীবী, যত টাকায় খরচ করুন, যে কোর্টেই যান, বেল আর পাবেন না। খুব সাবধান। এই এখান থেকে প্রমাণ হয় নাগরিক স্বাধীনতা কেড়ে নেওয়া নয়, নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করার একটা সুন্দর প্রয়াস। অপরাধ মুক্ত দেশ আমরা সভ্য নাগরিক হিসাবে প্রার্থনা করতে পারি, কিন্তু বাস্তবিক সম্ভব নয়। যেখানে 90% মানুষ, আমার কথা নয়, ন্যাশনাল ক্রাইম ব্যুরো বলছে 90% মেয়েরা
যারা কিনা 4 বছর বয়স থেকে একেবারে 60 বছর প্লাস বয়স পর্যন্ত তারা যৌন অত্যাচারের শিকার হয়, এবং সেটা তার পরিচিত ব্যক্তি, নাগরিক অথবা নিকটতম ব্যক্তি। এই ধরনের 90% মানুষ এখানে অপরাধের শিকার হয় নিকটতম মানুষের কাছ থেকে। সেখানে পরিষ্কার বলা হয়েছে সেকশনে 69 6 আর করবার সুযোগ নেই, 20 বছর জেলে যেতে হবে। খুব সাবধান। একই সঙ্গে রেপ কেসে অনেক পরিবর্তন এনেছে। আগে আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, আপনারা প্রত্যেকে মার্জনা করবেন। আগে রেপ করবার জন্য একটা নির্দিষ্ট পন্থা ছিল যে তার মহিলার তার ভার্জিনিটি নষ্ট হচ্ছে না দেখা। এখন কোন কামুক পুরুষ সেখানে তার মুখটা পর্যন্ত নাই, সেটাও কিন্তু রেপ হিসাবে ট্রিট হবে। এখন যদি কোনো পুরুষ 18 বছরের, আমি কমিউনিটি সবাইকে বলছি, হিন্দু মুসলিম বৌদ্ধ জন্য সবাইকে, যদি কেউ 18 বছরের নিচে কোনো শিশুকে, শিশু বলছি কারণ জেবি একটা বলা হয়েছে 18 নিচে সবাই শিশু, নারী পুরুষ, 18 বছরের নিচে যদি কাউকে বিবাহ করা হয় এবং তার সম্মতি নিয়েও যদি তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়, তাহলে সেটা যৌন অত্যাচার নয়, সেটা কিন্তু ধর্ষণে পরিণত হবে। সুতরাং একটা কাজ করছে না। শেষ করবো, চেঞ্জ ইজ দি ওনলি কনস্ট্যান্ট। ভগবত গীতাতে ওই কথাটা বলা আছে যে চেঞ্জ হতেই থাকবে এবং সেটাই হচ্ছে পার্মানেন্ট। মানে আমরাও কেউ সাহিত্য নয়, এবং এই ল হয়তো আর 20 বছর পর যেটা স্যার বললো থাকবেও না, হয়তো চেঞ্জ হবে। তো এই বলে আমি শেষ করবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আমাদের পাবলিশার এসছে যে বইটা পাবলিশ করেছি, কাইন্ডলি পিয়ুষ আর কৃতিকা একটু আসো তোমরা। আমরা একটা ছবি তুলতে চাই যারা আমাদের গেস্ট এসছে, এটা বলে আমরা এখানে অনুষ্ঠানটা শেষ করবো। Thank you.